हाई डियर स्टूडेंट्स तुम्हारे सकलकेई बायोलॉजी लिंकारे वेलकाम। चलो आज के आमरा आलोचना करब केमी असमोटिक मतबाद। देखो केमी असमोटिक मतबाद की सिम्पल भाषाय यदि आमरा बोली ताहले बोलबो जीव देहे एटीपी उत्पादन सम्पर्के मतबाद अर्थात प्रतिटी जीव देहे सेटा उद्भिद होक बा प्राणी होक आमरा जानी जे आमादेर जीवने चलार जोन्नो शक्तिर प्रयोजन और प्रतिटी जीव देहे जे आकारे शक्ति उत्पन्न हय सेटा हच्छे एटीपी फर्मे। ठीक आछे, तो आमादेर जीव देहे किभाबे एटीपी उत्पादन हय सेई सम्पर्के जे मतबाद रयेछे बा हाइपोथेसिस रयेछे सेटाकेई बला हय केमी असमोटिक मतबाद। এই কেমি অসমোটিক মতবাদ কে দিয়েছিলেন? কেমি অসমোটিক মতবাদ দিয়েছিলেন পিটার মিচেল। কবে দিয়েছিলেন? তিনি 1961 খ্রিস্টাব্দে দিয়েছিলেন। ঠিক আছে, দেখো কেমি অসমোটিক মতবাদ আমরা মূলত শ্বসন এবং সালোক সংশ্লেষের রেসপেক্টে পড়ব। আর এক্ষেত্রে আমাদের প্রথমে একটা ওয়ার্ড বুঝতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ ফসফোরাইলেশন। এই ফসফোরাইলেশনকে বাংলায় বলা হয় ফসফরি ভবন, না লিখলেও হবে। হোয়াট ইজ ফসফোরাইলেশনস? খুবই ইজি, সেটা হচ্ছে এটিপি উৎপাদন পদ্ধতি। দেখো জীবদেহে কি পদ্ধতিতে এটিপি উৎপাদন হয় সেই সম্পর্কে মতবাদ, যে এইভাবে এটিপি উৎপাদন হয় সেটা হচ্ছে কেমি অসমোটিক মতবাদ। কিন্তু এই যে জীবদেহে এটিপি উৎপাদন হচ্ছে, এই এটিপি উৎপাদন পদ্ধতিকেই বলা হয় ফসফোরাইলেশন। দেখো ফসফোরাইলেশনস মেইনলি দুই রকমের হয়। কি কি ফসফোরাইলেশনস? একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, আর আরেকটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ওকে, দেখো ফটোফসফোরাইলেশন আমরা নাম শুনে বুঝতে পারছি যে মেইনলি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে আলোক দশায় আমরা এর আগের পার্টেই পড়েছিলাম। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পুরোটা লিখলাম না, আলোর উপস্থিতিতে উদ্ভিদ দেহে যে এটিপি উৎপাদন হচ্ছে সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি ফটোফসফোরাইলেশন। ঠিক একইভাবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলবো? অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা মাথায় রাখবে, শ্বসন প্রক্রিয়ায়, যেহেতু আমরা শ্বসন পুরোটা পড়িনি বলে লিখলাম, তাহলে এটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেনকে ব্যবহার করে, ঠিক আছে, অক্সিজেনের প্রেজেন্টে জীব দেহে এটিপি উৎপাদন হয়। এই যে আমরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিলাম, এটাই তো শ্বসনের ফলে গ্লুকোজ থেকে এটিপি উৎপাদন করবে, তো এখানে অক্সিজেনকে কাজে লাগাবে, দেন যে এটিপি উৎপাদন করছে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশনস। তো আশা করি তোমাদের ডেফিনেশনটা এখানে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ফার্স্ট যে ডেফিনেশন, দেখো ফটোফসফোরাইলেশন কোথায় ঘটে? ফসফোরাইলেশন ঘটে ক্লোরোপ্লাস্টে, মানে মেন কোষাঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, কিন্তু ক্লোরোপ্লাস্টের আমরা দেখেছি এটা ঘটবে গ্রানার মধ্যে থাইলাকয়েডে, তাই কি না? থাইলাকয়েডে পুরো ছবি সহ আমরা ডিটেলসে বর্ণনা করব। অক্সিডেটিভ ফসফোরাইলেশন যদি দেখি তাহলে এটা আমরা দেখব মাইটোকন্ড্রিয়ায়। দেখো যেহেতু মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদন হয়, এই কারণে মাইটোকন্ড্রিয়াকে তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে বা ক্লাস 9-এ কী বলা হয়? কোষের শক্তিঘর। যাই হোক, ফটোফসফোরাইলেশন ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে ঘটে এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়ায় ঘটে।
ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কোথায় ঘটে না ঘটে সেটা আমরা দেখব। দেখো মেইন যে টপিক আমাদের যদি এনসিআরটি দেখি তাহলে প্রথমে কেমিওসমোটিক মতবাদ পয়েন্ট করে দেওয়া রয়েছে, দেন ফটোফসফোরাইলেশনস আর অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশনকে একসঙ্গে তুলনা করে বলে দিয়েছি এনসিআরটিতে। যদিও আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশনস এর পরের চ্যাপ্টার অর্থাৎ শ্বসনে ডিটেলসে পড়ব, তবুও এখানে আমরা যতটুকু বোঝার প্রয়োজন ঠিক ততটুকুই বুঝব। দেখো ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি মেইনলি এই মনে করো থাইলাকয়েড, ঠিক আছে, এটা থাইলাকয়েড। তাহলে এটা যদি থাইলাকয়েড হয় তাহলে তোমাদের বলেছিলাম থাইলাকয়েড হচ্ছে ডাবল মেমব্রেন, তাহলে এটা হচ্ছে থাইলাকয়েডের বহিঃপর্দা বা আউটার মেমব্রেন, এবং এটা হচ্ছে থাইলাকয়েডের ভেতরের পর্দা বা অন্তঃপর্দা, এটুকু আমরা জানি। এবং থাইলাকয়েডের বাইরের অংশটা কি স্ট্রোমা। তোমরা এই স্ট্রাকচারটা মনে করো, ক্লোরোপ্লাস্টের ছবি এরকম এঁকেছিলাম, ঠিক আছে, আমি ছোটো করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে অনেকগুলো থাইলাকয়েড যুক্ত হয়ে গ্রানা তৈরি করেছিল, ক্লিয়ার। এই গ্রানাগুলো পরস্পর স্ট্রোমা ল্যামিনি দ্বারা যুক্ত ছিল। এটা তো থাইলাকয়েড বলছি, তাহলে থাইলাকয়েড বাকি অংশটা কি, বাকি অংশটা হচ্ছে স্ট্রোমা। তাহলে এটা যদি থাইলাকয়েড হয় তাহলে বাকি যে অংশটা রয়েছে ডট 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 দিয়ে আমরা দেখালাম, ঠিক আছে। আচ্ছা থাইলাকয়েডটা আমি ভেতরে রাখছি, এটা হচ্ছে আমাদের থাইলাকয়েড, আর এই অংশটা হচ্ছে স্ট্রোমা অর্থাৎ বাইরেটা। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা এর আগের পার্টেই বুঝেছিলাম যে আমাদের জানি যে ফটোসিস্টেম 2 কোথায় থাকে, থাইলাকয়েডের ভেতরে, এবং ফটোসিস্টেম 2 এর পর এখানে বিভিন্ন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ছিল, তার মধ্যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর ছিল, তাই কি না। এবার দেখো এখানে যদি প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর রয়েছে, আর এখানে আমরা আরেকটা গঠন করছি, সেটা হচ্ছে সাইটোক্রোম B6F কমপ্লেক্স রয়েছে। এবং তোমাদের এটাও বলেছিলাম যে বাইরের দিকে থাকে কি আমাদের ফটোসিস্টেম 1। তো এখানে বলেছিলাম যে আলটিমেটলি এখানে আরেকটা জিনিস থাকে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স। যারা আগের পার্টটা করনি তাদের ক্ষেত্রে এই ক্লাসটা বুঝতে অবশ্যই অসুবিধা হবে, ওই জন্য আগের পার্টটা করে এসো, দেন এগুলো তোমাদের কাছে জাস্ট রিভিশন মনে হবে এবং জল ভাত মনে হবে। দেখো এই অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স আলটিমেটলি জলটাকে ভাঙবে, জলটাকে ভেঙে কি তৈরি করেছিল তোমাদের বলেছিলাম যে H+ আয়ন তৈরি করেছিল, তাই কি না, এবং তার সাথে সাথে অক্সিজেন উৎপাদন করেছিল এবং তার সাথে সাথে ইলেকট্রন। এই ইলেকট্রনটা ফটোসিস্টেম 2 গ্রহণ করেছিল, দেন এটাকে গ্রহণ করেছিল পরবর্তীকালে কে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার। দেখো প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার এখানে এনসিআরটিতে একদম এক্স্যাক্টলি লাইনে লেখা রয়েছে যে এই যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার গ্রহণ করেছে না, এ আবার কাকে দিয়ে দিয়েছিল, এই দিয়েছিল প্লাস্টোকুইননকে, মানে ফিওফাইটিন ছিল দেন প্লাস্টোকুইননকে। তো এই যে প্লাস্টোকুইনন আছে না, এ কোনোদিনই ইলেকট্রন গ্রহণ করে না, মানে ইলেকট্রনকে ডিরেক্টলি গ্রহণ করতে পারে না। ইলেকট্রন গ্রহণ করার জন্য এ প্রোটনকে গ্রহণ করবে, অর্থাৎ হাইড্রোজেনকে গ্রহণ করবে। আর হাইড্রোজেনকে কোথা থেকে করবে, স্ট্রোমাতেও হাইড্রোজেন আয়ন উপস্থিত থাকে, কিভাবে থাকে সেটা তোমরা এক্স্যাক্টলি বুঝতে পারবে। তো এই হাইড্রোজেন আয়নকে কে গ্রহণ করছে, এই জায়গাটা যদি আমরা একটু বড় করি তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। দেখো স্ট্রোমাতে হাইড্রোজেন প্লাস আয়ন আছে, এই হাইড্রোজেন প্লাস আয়নকে প্লাস্টোকুইনন নিয়ে নিল, দেখো প্লাস্টোকুইনন নিল দেন দিয়ে দিল, তাহলে কি PqH2, তার সাথে সাথে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার ইলেকট্রন গ্রহণ করেছিল, এই ইলেকট্রনটা এবার এই PqH2 এর মধ্যে ইলেকট্রনটা চলে গেল, ঠিক আছে। তাহলে ডিরেক্টলি ইলেকট্রন নিচ্ছে না, হাইড্রোজেন বা প্রোটনকে নিচ্ছে। প্রোটনকে কোথা থেকে নিচ্ছে, স্ট্রোমাতে। দেন এ আবার এই যে প্লাস্টোকুইনন হাইড্রোজেনটা কাকে দিয়ে দিচ্ছে, সাইটোক্রোম B6F কমপ্লেক্সকে দিয়ে দিচ্ছে, সাইটোক্রোম B6F কমপ্লেক্সকে কী দিয়ে দিচ্ছে, ইলেকট্রন দিয়ে দিচ্ছে। একটু তোমরা জুম করতে পারো দেন ভালোভাবে বুঝতে পারো। তাহলে ইলেকট্রন দিয়ে দিল এবং হাইড্রোজেনটাকে কী করছে বলো তো, হাইড্রোজেনটাকে আবার এই দিকে পাঠিয়ে দিচ্ছে। তাহলে দেখো 1 নম্বর যদি আমরা জিনিস দেখি, যে 1 নম্বর দেখলাম জল ভাঙলো, জলের ফলে H+ আয়ন তৈরি হলো 1 নম্বর কারণে, থাইলাকয়েডের লুমেন, এটা হচ্ছে থাইলাকয়েডের লুমেন, ওকে, লুমেন বলা হয়। দ্বিতীয় নম্বর কি হচ্ছে,
যখন প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর থেকে ইলেকট্রন প্লাস্টোকুইননের কাছে যাচ্ছে, প্লাস্টোকুইনন তখন স্ট্রোমা থেকে H+ আয়নগুলোকে গ্রহণ করছে, দেন ইলেকট্রনকে গ্রহণ করছে। এবার সেটা পরবর্তীকালে ইলেকট্রন সাইটোক্রোম B6F কমপ্লেক্সকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, কিন্তু এই হাইড্রোজেন আয়নগুলোকে কী করলো, পাম্প করে ভেতরের দিকে নিয়ে চলে এলো। তাহলে 2 নম্বর কারণে থাইলাকয়েডের ভেতরে কী হলো, হাইড্রোজেন প্লাস আয়নের ঘনত্ব বৃদ্ধি পেল H+ আয়নের, তাই কি না? পরে সব আমরা লিখে দিচ্ছি। দেন আমরা এটাও পড়েছিলাম যে ফটোসিস্টেম অনেক কী ছিল, ফেরিডক্সিন ছিল, হ্যাসার ছিল, মনে পড়ছে। ফেরিডক্সিনে তোমাদের বলেছিলাম যে ফেরিডক্সিন NADP+ রিডাক্টেজ, যেটা আমরা শর্টকাটে লিখছি FNR। ফেরিডক্সিন রিডাক্টেজ এনজাইম বলিনি, মানে NADP+ রিডাক্টেজ এনজাইম। তাহলে F ফর ফেরিডক্সিন, তোমাদের এনসিআরটিতে দেখবে FNR লেখা আছে। N ফর NADP+, R ফর রিডাক্টেজ উৎসেচক। এই উৎসেচকটা কি করে, এই উৎসেচকটা স্যার কি করে, এই উৎসেচকটা করে এখানে যে NADP+ রয়েছে, এই NADP+ H+ আয়নের সঙ্গে বিক্রিয়া করবে, দেন NADPH তৈরি করবে। অর্থাৎ দেখো, আমাদের এই জায়গাটায় বুঝতে গেলে খুব সুন্দরভাবে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্রোটন গ্র্যাডিয়েন্ট তৈরি হয়। প্রোটন গ্র্যাডিয়েন্ট তৈরি হয়, তোমরা নেক্সট এটাই পয়েন্ট করবে খাতায়, ওকে? এই জায়গাটা ছবিটা ভালো করে করার পর প্রোটন গ্র্যাডিয়েন্ট উৎপন্ন হয়। প্রোটন গ্রেডিয়েন্ট কোথায় উৎপন্ন হয়? প্রোটন গ্রেডিয়েন্টটা উৎপন্ন হচ্ছে তোমার কার মধ্যে, কার? সেটা হচ্ছে থাইলাকয়েড এর লুমেন এবং ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে। প্রোটন গ্রেডিয়েন্ট মানে একটা বিপরীত অবস্থার সৃষ্টি, ঠিক আছে? দেখো, যদি বলি থাইলাকয়েড লুমেনে, দেখো থাইলাকয়েড লুমেনে 2টি কারণে H+ আয়নের মান বাড়ছে। প্রথম কারণ কি? প্রথম কারণ তোমরা ইজিলি বলতে পারবে যে স্যার জলের ফটোলাইসিসের কারণে। তাহলে জলের আলোক বিশ্লেষণ হচ্ছে, তাহলে H+ ভাঙছে, ভেঙে কি তৈরি করছে, H+ আয়ন তৈরি করছে। বাকি জিনিস দরকার নেই বলে লিখলাম না। এখানে কি হলো, এখানে হলো ফটোলাইসিস, তাই কি না? তাহলে জলের ফটোলাইসিসের কারণে 1 নাম্বার থাইলাকয়েডের লুমেনে কী হলো, H+ আয়নের মান বাড়লো, বৃদ্ধি পেল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, বৃদ্ধি পেল। 2 নম্বর ইলেকট্রন ট্রান্সফারের সময় প্লাস্টোকুইনন কী করছে, স্ট্রোমার H+ আয়নকে ভেতরে প্রবেশ করছে। তাহলে ইলেকট্রন ট্রান্সফারের সময়, পুরোটা লিখছি না, প্লাস্টোকুইনন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, দেন থাইলাকয়েডের লুমেনের মধ্যে প্রবেশ করাচ্ছে, ফলে H+ আয়নের মান বাড়ছে। এই দুটো কারণে লুমেনে H+ আয়নের মান বাড়ছে। আর আমরা জানি কি জানি, যদি H+ এর মান বাড়ে, ঠিক আছে, যদি বাড়তেই থাকে, তাহলে pH ভ্যালু কী হয়, কমতে থাকে। কারণ pH এর মান কীভাবে বের করা হয়, -H+ আয়ন দিয়ে। তাহলে H+ আয়নের মান বাড়া মানে কি, pH এর মান কমা। তাহলে এখানে আমি সিম্পলভাবে লিখে রাখছি, যেখানে H+ আয়নের মান যেমন বাড়ছে, ঠিক তেমনভাবেই pH এর মান কী হচ্ছে, কমছে। ঠিক আছে, এই জায়গাটা আমরা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে, বা এটা এখানে লিখে দিচ্ছি, লুমেন অফ থাইলাকয়েড। তাহলে বলো, থাইলাকয়েড লুমেনের ভিতরে H+ আয়নের মান বাড়া এবং pH এর মান কমা কারণ ইজিলি বুঝতে পারলে। ঠিক একইভাবে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখো এখানে H+ আয়নের মান কমছে। 1 নম্বর কী কারণে কমছে, কারণ ইলেকট্রন ট্রান্সফারের সময় কি H+ আয়ন এই স্ট্রোমা থেকে লুমেনের মধ্যে যাচ্ছিল, তাহলে ইলেকট্রন ট্রান্সফারের সময় H+ আয়নের মান কমছে। 2য় নম্বর কারণ যদি দেখি, আমরা দেখছি যে স্ট্রোমাতে কী তৈরি হচ্ছে, NADP+ তৈরি হচ্ছে, আর NADPH তৈরি হচ্ছে। আর NADPH যখন তৈরি হচ্ছে, তখন কার সঙ্গে যুক্ত হচ্ছে, H+ আয়নের সঙ্গে, অর্থাৎ H+ আয়নকে গ্রহণ করে নিচ্ছে। তাহলে NADPH তৈরি হচ্ছে কোথায়, স্ট্রোমায়। তৈরি হওয়ার কারণে কি হচ্ছে,
এইচ প্লাস আয়নের মান কমছে। তার মানে আমরা এটাও স্টার দিয়ে লিখতে পারি, যদি এইচ প্লাস আয়নের মান কমে তাহলে পিএইচের মান কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখো এই জায়গাটা এবার যদি আমি একটু ভালো করে দেখি, তাহলে এটা হচ্ছে স্ট্রোমা। তাহলে স্ট্রোমাতে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, এইচ প্লাস আয়নের মান কমছে এবং পিএইচের মান বাড়ছে। তাহলে দেখো দুই রকম কন্ডিশন সৃষ্টি হলো, এটাকে বলা হচ্ছে প্রোটন গ্রেডিয়েন্ট। থাইলাকয়েডের লুমেনে এইচ প্লাস আয়নের মান বাড়ছে এবং পিএইচের মান কমছে, কিন্তু ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় এইচ প্লাস আয়নের মান কমছে এবং পিএইচের মান বাড়ছে। কারণগুলো লিখলাম। ঠিক আছে, এর ফলে কি বলতো, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে। কোথায় তৈরি হবে, অবশ্যই যেখানে এইচ প্লাস আয়নের মান বেশি রয়েছে। তাহলে এই জায়গাটায় এনসিইআরটি ক্লিয়ারলি লিখেছে, দেখো এত কিছু আর আশা করি দরকার নাই, এখানে আমরা সিম্পলি লিখতে পারবো যেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে। এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সৃষ্টি হওয়ার কারণে এখানে একটা কমপ্লেক্স থাকে, বা এই কমপ্লেক্সটা আমরা এখানেও দেখাতে পারতাম, কোনো ব্যাপার নাই। সেই কমপ্লেক্স এইরকম স্ট্রাকচার, মেইনলি এটাকে বলা হয় এটিপি সিনথেটেজ। এর এই পার্টটাকে বলা হয় CFO, অর্থাৎ কাপলিং ফ্যাক্টর বলা হয়, আর এটা হচ্ছে CF1, যেটাকে হেড বলা হয়। এটা দেখো বাইরের দিকে আছে, এই কারণে এটাকে পেরিফেরাল স্ট্রাকচার বলে। আর CFOকে দেখো ভেতরের মধ্যে প্রবেশ করে আছে, অনেকে CF0 তা বলে। তো এই CF0কে দেখো একদম থাইলাকয়েডের লুমেনে দুটি পর্দার সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এটা ইন্টিগ্রাল প্রোটিন একদম ভেতরে যুক্ত আছে বলে। আর এটা যেহেতু বাইরের দিকে আছে বলে আমরা এটাকে বলছি পেরিফেরাল প্রোটিন কমপ্লেক্স। ক্লিয়ার? এই কি হয়, আর এই যে পুরো স্ট্রাকচারটাকে বলা হয় এটিপি সিনথেটেজ। এই এটিপি সিনথেটেজ, এটার নাম আমরা লিখে দিচ্ছি পুরো স্ট্রাকচার, এটা মিলিয়ে এটিপি সিনথেটেজ। নাম শুনে বুঝতে পারছি, সিনথেটেজ অর্থাৎ এটিপি উৎপাদন করে এই মেশিনটা বা এই যন্ত্রটা, এই কারণে এটাকে বলা এটিপি সিনথেটেজ। দেখো এটিপি কী করে, এই এডিপি আর ইনঅর্গ্যানিক ফসফেটকে যুক্ত করে এটিপি উৎপাদন করে। আর এর জন্য শক্তিটা কী হবে, দেখো এই যে বললাম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হয়েছে থাইলাকয়েডের লুমেনে। এর ফলে এইচ প্লাস আয়নগুলো তো এখানে বেশি এবং এখানে কম, ফলে এইচ প্লাস আয়নগুলো কী হবে, থাইলাকয়েডের লুমেন থেকে এই স্ট্রোমায় বের হবে। বুঝতে পেরেছ? যেহেতু থাইলাকয়েডের লুমেন এইচ প্লাসের মান বাড়ছিল এবং স্ট্রোমাতে এইচ প্লাস আয়নের মান কমছিল, ফলে একটা কী সৃষ্টি হলো, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হলো, দেন যেটা হাই এইচ প্লাস আয়ন থেকে লো এইচ প্লাস আয়নের দিকে যাচ্ছে, এবং এই শক্তিটাকে কাজে লাগিয়ে এই মেশিনটা এরকম রোটার এরকমভাবে ঘুরে, বুঝতে পারলে তো? এই ঘোরার সময় এডিপি আর ইনঅর্গানিক ফসফেটকে কাজে লাগিয়ে কী তৈরি করছে, এটিপি। এটাই হচ্ছে আমাদের কেমি অসমোটিক মতবাদ। তাহলে কেমি অসমোটিক মতবাদ হতে গেলে কি লাগবে, প্রোটন গ্রেডিয়েন্ট সৃষ্টি হবে। প্রোটন গ্রেডিয়েন্ট আলটিমেটলি কী তৈরি করবে, সেটাকে বলছি আমরা প্রোটন মোটিভ ফোর্সের সৃষ্টি করবে। হ্যাঁ, যেটা মেইনলি তোমাদের এনসিইআরটিতে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স না কি একটা লেখা আছে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে, বাট এরকমই। তো আলটিমেটলি এই যে প্রোটন মোটিভ ফোর্স, বা এটাকে আমরা বলছি এখানে, তো এই প্রোটন মোটিভ ফোর্সের কারণে, ঠিক আছে, এই জায়গাটা আমি ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না, তাহলে ইলেকট্রোতে কিছু একটা আছে, বা এটাকে আমরা সিম্পলি বলতে পারছি প্রোটন মোটিভ ফোর্স বলে সৃষ্টি হচ্ছে, এটা শিওর 100%। ঠিক আছে, তাহলে প্রোটন মোটিভ ফোর্স বলে সৃষ্টি হওয়ার কারণে থাইলাকয়েডের লুমেন থেকে এইচ প্লাসগুলো কোথায় চলে এসছে, স্ট্রোমাতে। এই যে আসছে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে এটিপি সিনথেটেজ এডিপি আর ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে যুক্ত করে এটিপি উৎপাদন করছে। এটাই হচ্ছে কেমি অসমোটিক মতবাদ ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে। তাহলে প্রোটন মোটিভ ফোর্স সৃষ্টি হওয়ার মেইনলি দেখো থাইলাকয়েডের লুমেনের দুটি কারণে হয়, ক্লোরোপ্লাস্টে স্ট্রোমায় দুটি কারণ, কিন্তু মোট যদি দেখো না 3টি কারণ। কী কী 3টি কারণ দেখো, 1 নম্বর কারণ হচ্ছে জলের বিশ্লেষণ, বুঝতে পারছো তোমরা। 2 নম্বর কারণ হচ্ছে ইলেকট্রনের ট্রান্সফার। এবার ইলেকট্রনের ট্রান্সফার তো কমন, ইলেকট্রনের ট্রান্সফার স্ট্রোমা থেকে এইচ প্লাস আয়ন নিয়ে আসছে, তেমনই এখানেও তো ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, অর্থাৎ এইচ প্লাস আয়নটা স্ট্রোমা থেকে থাইলাকয়েডে গেছে। তাহলে দেখো এই 2 নম্বর আর এখানে 1 নম্বর পয়েন্টটা কমন, তাহলে এই একটা কারণ, এই নম্বর 2টো কারণ ইলেকট্রনের ট্রান্সফার। 3 নম্বর আমরা কি বলবো, NADPH স্ট্রোমায় উৎপন্ন। এই 3টে কারণে কি সৃষ্টি হয়েছে, প্রোটন মোটিভ ফোর্স। তাহলে ফার্স্ট, জলের বিশ্লেষণের ফলে এইচ প্লাস আয়ন তৈরি হয়েছে। দ্বিতীয়ত, ইলেকট্রন ট্রান্সফারের ফলে লুমেনে এইচ প্লাস আয়ন গেল।
এবং তৃতীয়ত যদি আমরা দেখি স্ট্রোমাতে NADPH এর ফলে স্ট্রোমাতে H+ আয়নের মান কী হলো, কমলো। ঠিক আছে, এই কারণে এই তিনটি কারণে কি সৃষ্টি হলো, প্রোটন মোটিভ ফোর্সের সৃষ্টি হলো। তো আশা করি তিনটে কারণ বুঝতে পারলে। এবং এক্স্যাক্টলি থাইলাকয়েডের দুটি কারণে হচ্ছে এবং এর জন্য স্ট্রোমাতে দুটি কারণ। তার মধ্যে একটা কমন হচ্ছে কি, ইলেকট্রনের ট্রান্সফার, যে কারণে থাইলাকয়েডের H+ আয়নের মান বাড়ছে এবং ক্লোরোপ্লাস্টে স্ট্রোমায় H+ আয়নের মান কমছে। আশা করি তোমাদের কাছে ফটো ফসফোরাইলেশন একদম ক্লিয়ার। এবার অক্সিডেটিভ ফসফোরাইলেশনের সঙ্গে আমরা মেন শুধু ডিফারেন্সটা দেখবো, যেটা আমাদের এনসিআরটিতে বলেছে। ঠিক আছে, আমি শুধু এইটুকু মেটাবো। দেখো, এটা তো আগেই বললাম মাইটোকন্ড্রিয়ায় হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া যদি আমরা সিম্পল একটা ছবি করি, তাহলে এই মনে করো মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ভেতরে ক্রিস্টি আর করলাম না, কারণ আমাদের মাইটোকন্ড্রিয়ার যে ভেতরের অংশ ম্যাট্রিক্স, এই জায়গাটা দরকার। আর এটা একই ব্যাপার, এটা হচ্ছে বহিঃপর্দা, একটাতে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে অন্তঃপর্দা। ঠিক আছে, আর এটা ম্যাট্রিক্স। থাইলাকয়েডের ক্ষেত্রে এটাকে লুমেন বলা হয়, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ম্যাট্রিক্স বলা হয়। এবার এখানে কি হয় জানো, এখানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানেও বিভিন্ন রকমের তোমার ETS চেন মানে কমপ্লেক্স থাকে, 1 2 3 4, যখন পড়বে তখন বলবো কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। এটা আলটিমেটলি কী তৈরি করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমই তৈরি করে। এবং এই ETSটা কোথায় অবস্থিত, দেখো থাইলাকয়েডের অন্তঃপর্দায় অবস্থিত, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট এখানে মনে রাখবে, দেখো এখানে H+ আয়নের মান কোথায় বৃদ্ধি পেয়েছিল, থাইলাকয়েডের লুমেনে, তাই কি না? কিন্তু এখানে H+ আয়নের মান বৃদ্ধি পায়, এখানে H+ আয়নের মান বৃদ্ধি পায়। একটাই লিখছি, দেন তীর দিয়ে রেখে দিচ্ছি। যদি H+ আয়নের বৃদ্ধি পায় তাহলে pH এর মান কী হবে, কম হবে। দেখো, এটা যদি অন্তঃপর্দা হয়, এটা যদি বহিঃপর্দা হয়, আর এই যে মাঝের জায়গাটা, এটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস। ঠিক আছে, তাহলে দেখো এটার সাথে যদি আমরা তুলনা করি, থাইলাকয়েডের ফসফোরাইলেশনস আর অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মধ্যে যদি তুলনা করি, ঠিক আছে, তাহলে ফসফোরাইলেশনে আমরা তুলনা করছি, পুরোটা লিখছি না, কার সাথে কার, থাইলাকয়েড, আর এটা লিখছি মাইটোকন্ড্রিয়া। তো দেখো থাইলাকয়েডের লুমেনে কী হয়েছিল, H+ আয়নের মান বেড়েছিল এবং pH এর মান কমেছিল। কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ইন্টার মেমব্রেন স্পেসে কী হচ্ছে, H+ আয়নের মান বাড়ছে এবং pH এর মান কমছে। 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য যদি আমরা দেখি, 2 নম্বর পার্থক্য কি, দেখো এখানে যে ATP সিনথেটেস ছিল, এটা কি ছিল, ইন্টিগ্রাল প্রোটিনটা CF0টা এখানে ছিল এবং বাইরের দিকে ছিল, পেরিফেরাল দিকে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমরা একটু উল্টো দেখব। এক্ষেত্রে কি দেখব, এখানে CF না লিখে F0 লেখা হয়, তাহলে F0টা হচ্ছে ভেতরের দিকে, কিন্তু এর মাথাটা অর্থাৎ হেডটা F1 যে পার্টিকেল, হ্যাঁ, মেনলি ফার্নান্ডেজ অধঃএকক যেটাকে বলা হয়, F1 পার্টিকেলটা কোথায় আছে, ম্যাট্রিক্সের দিকে। তাহলে এটার F1 পার্টিকেল কোথায় ছিল, বাইরের দিকে, স্ট্রোমার দিকে, কিন্তু এটার F1 পার্টিকেল ভেতরের দিকে রয়েছে। ঠিক আছে, এটা মেন পার্থক্য। আর এখানে দেখো H+ আয়ন, আচ্ছা এটা তাহলে বলে দিলাম ATP সিনথেটেজের অবস্থান, তাই কি না, CF0 CF1 এর অবস্থান। আর এখানে কি লিখবো, F0 F1। তাহলে F1 CF1 এর যদি আমরা অবস্থান দেখি, এটা হচ্ছে স্ট্রোমার দিকে, কিন্তু এটা হচ্ছে ম্যাট্রিক্সের ভেতরে। এবং আরেকটা যদি আমরা পার্থক্য দেখি, এখানে H+ আয়ন কোথা থেকে কোথায় আসছে, দেখো ইন্টার মেমব্রেন স্পেস থেকে আসছে ম্যাট্রিক্সের মধ্যে, কিন্তু এখানে কি লুমেন থেকে বেরিয়ে স্ট্রোমায় যাচ্ছিল। তাহলে এখানে H+ আয়ন কোথা থেকে কোথায় যায়, লুমেন থেকে বেরিয়ে স্ট্রোমাতে যাচ্ছিল। তোমরা একটু সুন্দর করে লিখবে, আমার জায়গার জন্য আমি মেটালাম না, আর এই জায়গাটা দরকার আছে বলে আমি এটাও মেটাতে পারছি না। হ্যাঁ, যদি বুঝতে না পারো আমাকে জানাবে। এবং যারা তোমরা রঘুনাথগঞ্জের স্টুডেন্ট আছো, রঘুনাথগঞ্জ মানে মুর্শিদাবাদের আশেপাশে, ঠিক আছে, লালগোলা, রঘুনাথগঞ্জ, বহরমপুর, তাদের জন্য আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করব। যদি তোমাদের অসুবিধা হয় আমার সঙ্গে অফলাইন দেখা করেও আমরা একবার মিট করতে পারি। ঠিক আছে, যাই হোক, তো এই যে H+ বললাম, দেখো H+ আয়নটা কী হচ্ছে, লুমেন থেকে স্ট্রোমার দিকে যাচ্ছিল, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, ইন্টার মেমব্রেন স্পেস থেকে ম্যাট্রিক্সের দিকে H+ আয়ন যাচ্ছে। তাহলে প্রধান আমরা এখানে 3টে পার্থক্য পড়ে রাখলাম, যেটা যখন অক্সিডেটিভ ফসফোরাইলেশন ডিটেলসে পড়বো তখন আবার এই পার্থক্যটা আলোচনা করব।
তো আশা করি তোমাদের কাছে যে কেমিওসমোটিক মতবাদ রয়েছে সেটা ক্লিয়ার হলো যে কীভাবে এটিপি উৎপাদন হয়। এর জন্য যে প্রধান কমপ্লেক্সটা দরকার সেটা হচ্ছে এটিপি সিনথেটেজ। এর দুটো পার্ট CF0 CF1। CF0টা দুটো পর্দার মাঝে অবস্থিত এবং CF1টা স্ট্রোমার থেকে অবস্থিত। পিএইচ আমরা কি দেখলাম, H+ আয়নের মান বাড়ছে, ফলে পিএইচের মান কমছে, ফলে একটা প্রোটন মোটিভ ফোর্স সৃষ্টি হচ্ছে, যেটার কারণে H+ আয়ন লুমেন থেকে স্ট্রোমাতে যাচ্ছে। কী কী কারণে হয় না হয় সেটা আলোচনা করলাম। মূলত তিনটি কারণ, সেটা হচ্ছে এক নম্বর জলের ফটোলাইসিস, 2 নম্বর হচ্ছে ইলেকট্রনের ট্রান্সফারের সময় স্ট্রোমা থেকে H+ আয়ন ভেতরে নিয়ে আসছে, 3 নম্বর হচ্ছে NADPH যখন তৈরি হচ্ছে তখন স্ট্রোমা H+ আয়নকে নিয়ে নিচ্ছে। তাহলে এই কারণে স্ট্রোমায় H+ আয়নের মান কমছে এবং এই কারণে আমরা যদি দেখি লুমেনের মধ্যে H+ আয়নের মান বাড়ছে, যেগুলো আমরা অলরেডি আলোচনা করলাম। এর ফলে যে প্রোটন মোটিভ ভর সৃষ্টি হলো তার ফলে H+ আয়নগুলো বেরিয়ে যাচ্ছে এবং এই শক্তিটাকে কাজে লাগিয়ে F1 পার্টিকেল ADPকে ATPতে কনভার্ট করছে। এই হচ্ছে কেমিওসমোটিক মতবাদ। আশা করি এখান থেকে তোমরা ফটোফসফোরাইলেশন কী সেটাও বুঝতে পারলে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কী সেটাও বুঝতে পারলে, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে আমরা কি দেখলাম, আলোক দশায় বলেছিলাম এটিপি আর NADPH উৎপন্ন হয়, তাহলে কিভাবে উৎপাদন হয় বুঝে গেলাম। এবার এই এটিপি আর NADPHকে কাজে লাগিয়ে অন্ধকার দশায় বা C3 সাইকেলে গ্লুকোজ C6H12O6 উৎপাদন করা হয়। ওকে, আর তোমাদের জন্য যেটা বলছিলাম, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, দেন আমার নাম্বার চাইছিলে, অবশ্যই আমার নাম্বারটা দেবো, কিন্তু একটা রিকোয়েস্ট, তোমরা কেউ ফোন করো না, কারণ এমনি আমি ব্যস্তর মধ্যে থাকি, ফোন এমনিতেও আমি আমার ফ্যামিলিরও রিসিভ করতে পারি না বা করিও না অনেক সময়, কিন্তু অবশ্যই যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে রিপ্লাই পাবে, ঠিক আছে। সেই নাম্বারটা হচ্ছে 8, তোমরা এটা লিখে রাখতে পারো যদি দরকারে আসে, 800016799059। আর স্পেশালি আমি বলবো যে সমস্ত তোমরা রঘুনাথগঞ্জে যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো বা তার আশেপাশে, ঠিক আছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দেন আমরা মানে অফলাইনে কোনো মিটও করতে পারি যদি তোমাদের কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকে, ঠিক আছে। তো কি বলবো, সেটাই বলার। যদি তোমাদের বায়োলজি লিঙ্কার থেকে আরও ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা বায়োলজি লিঙ্কারকে লাইক শেয়ার এবং বন্ধুদের মানে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। চলো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।